কি আসলে এই পরিস্থিতিগুলি আমরা আগে অনেকবার বলেছি যে এই ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একচ্ছত্রভাবে যে আধিপত্য নিয়ে এই যুদ্ধটা শেষ করার কথা ছিল, সেটা সম্ভব হয় নাই। এটা আমরা সবাই জানি। এবং এখন প্রতি মুহূর্তে কিন্তু ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করছেন, এবং অবস্থান পরিবর্তন করার প্রধান কারণ যেটা হচ্ছে যে সেটা ট্রাম্প তার যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নাই। যদি আমরা ধরি এপিক ফিউরির কথা, তখন তাদের লক্ষ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, অথবা যারা শাসনে আছেন, ইরানের শাসনভারে আছেন, তাদেরকে সরিয়ে অন্য একটা তাদের পছন্দের মতো একটা সরকারকে বসানো। 2 নম্বর হচ্ছে তাদের যে পারমাণবিক ডিপোজিট আছে বা ইউরেনিয়াম যেটা অ্যাকুমুলেটেড, এনরিচ ইউরেনিয়ামটাকে ধ্বংস করা এবং সেটাকে দখলে নেওয়া। 3 নম্বর হচ্ছে তার মিসাইল ক্ষমতাকে শেষ করে দেওয়া, এবং সেই সাথে ইরানকে এক ধরনের আত্মসমর্পণ করতে বাধ্য করা। এটা এই যুদ্ধটা শুরু হয়েছিল, তার প্রধান কারণ ছিল যে ইসরায়েলের যে 7টা দেশকে, 7 ওয়ার তারা বলে আর কি, এই 7টা দেশকে তারা অস্থিতিশীল করে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র অধিপতি হতে চায়। এবং আমেরিকা আজকে যে ভূমিকায় আছে, সেই ভূমিকাটা অ্যাকচুয়ালি তারা নিতে চায়। এটা ছিল তাদের উদ্দেশ্য। এবং তাদের সর্বশেষ প্রজেক্ট ছিল ইরানকে এলোমেলো করে দেওয়া এবং ইরানের শাসনভার গ্রহণ করা, এবং এক ধরনের আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা পেছন থেকে যদি যাই, তা লাস্ট ইরানের আগের যে দেশটাকে তারা অস্থিতিশীল করেছিল সেটা হচ্ছে সিরিয়া। এবং সিরিয়াতে এখন এক ধরনের বিভিন্ন ফ্র্যাকশনের উপরে সিরিয়ার নিয়ন্ত্রণ, এক একজনের, নর্থের দিকে একজন, সাউথের দিকে আরেকজন। সুতরাং যদিও কেন্দ্রীয় সরকার বলা হচ্ছে যে তারা মার্কিন নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের সাথে তারা কিন্তু অ্যাকচুয়ালি তুর্কিদের ইনফ্লুয়েন্সড। আচ্ছা, লিবিয়াতে দেখেন একটা এক ধরনের গৃহযুদ্ধ, সুদানকে তারা দুভাগ করে ফেলেছে। তারা প্যালেস্টাইন তো আগেই অ্যাকচুয়ালি প্যালেস্টাইনের অস্তিত্বকে অস্বীকার করেছে। এরপরে তারা সোমালিয়াকে অস্থিতিশীল করেছে। সুতরাং তাদের সপ্তম প্রজেক্ট ছিল ইরাকের পরে, তাদের সপ্তম প্রজেক্ট ছিল ইরান। কিন্তু এই ইরানকে অস্থিতিশীল করার প্রজেক্ট বহুদিন আগে থেকে, আজ থেকে 40 বছর আগের যে প্রচেষ্টা নেতানিয়াহুর ছিল, যে ইউএস প্রেসিডেন্টদেরকে রাজি করানো, ইরানের একটা সামরিক অভিযান চালানো। এবং এটা প্রথম তারা শুরু করেছিল 2003-এ, তখন পারে নাই। 2008-এ একবার চেষ্টা করেছে ওবামা আসার পরে, তখনও পারে নাই। এবং সর্বশেষ ট্রাম্প যখন আসে, তখন তারা নিশ্চিত হয় যে ট্রাম্পকে তারা কনভিন্স করতে পারবে। এবং ট্রাম্প তার অ্যাকচুয়ালি যখন তার ইলেকশন ক্যাম্পেইন চলছিল 2024-এ, তখন ট্রাম্প, যেমন আজকে আমি জেফরি স্যাক এবং যে টাকার কার্লসনের যে ইন্টারভিউটা আমি শুনলাম, সেখানে স্যাক খুব স্পষ্ট করে বলেছিল যে যারা নাকি তেল কোম্পানিদেরকে বলেছিল, ইউ রেইজ $1 বিলিয়ন ফর মি, আই উইল গিভ ইট ব্যাক ফর শিওর। এবং সেটা কিভাবে করবে? এই $1 বিলিয়ন রেইজ করে যুদ্ধের জন্য যে ডিপ্লোমেসি বা কংগ্রেস এবং সিনেটরদেরকে এবং তার যেটা ক্লোজ সার্কিট, তাদেরকে রাজি করিয়ে যুদ্ধে যাওয়া, এবং যুদ্ধে তারা তেল ক্ষেত্র দখল করার পরে সেখান থেকে তারা এটা রিকভার করবে। এবং এটাকে খেয়াল রেখে কিন্তু একটা তারা কোম্পানিও খুলে ফেলেছে। এবং তারা বলেছিল যে ইরানের যে তেল, এই তেলকে বিক্রি করে $50 ট্রিলিয়ন তারা বের করবে এখান থেকে, এবং তাদের এই কোম্পানিতে ইনভেস্ট করবে। এটা একটা বিটকয়েনের মতো একটা কোম্পানি, আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি, বাট এটাই ছিল তাদের উদ্দেশ্য। আচ্ছা, এইটা যখন এবং মাদুরোকে যখন তাকে অপহরণ করা হলো এবং ভেনেজুয়েলার তেল ক্ষেত্র দখল করার পরে, তাদের মনে হলো যে ইরানকেও তারা এরকম ভাবেই তাদের শাসন ব্যবস্থাকে বা তাদের যে ধর্মীয় নেতা তাদেরকে মেরে ফেলে, তাদেরকে ক্যাপচার না করলেও তাদেরকে মেরে ফেলে, বা সরকারে যারা আছে তাদেরকে মেরে ফেলে, এবং দেশে একটা কেওয়াস সৃষ্টি করবে, এবং এরপরে তারা তাদের এই সমস্ত তেল ক্ষেত্রগুলি দখল করবে। এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু তখন 48 দিন পরে যখন এটা ব্যর্থ হলো, তখন কিন্তু তারা বাধ্য হলো একটা যুদ্ধবিরতিতে যেতে। এটার প্রধান কারণ হচ্ছে যে ইউএস এর প্রায় 15টা বেজে যে পরিমাণ ধ্বংস হয়েছে, এই ধ্বংসের ফলে এই বেসগুলিকে যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে তাদের প্রায় $3 থেকে $4 ট্রিলিয়ন দরকার হবে।
আবার একই সাথে তাদের যে ইন্টারসেপ্টরদের ক্যাপাবিলিটি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের দুটাই এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এরপরে যদি ইরানকে যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের আমি বলবো তারা সেই সীমা অতিক্রম করে যাচ্ছে এবং তারা একটা কালমিনেশন পয়েন্টে পৌঁছবে, অর্থাৎ এরপরে আর তাদের কোনো আক্রমণাত্মক যে অভিযানগুলি চালাতে পারবে না। তো এই যুদ্ধবিরতিটাকে কিন্তু তারা আস্তে আস্তে রেজ করলো, করার পরে প্রথমে কিন্তু এই সেই যে আমেরিকার যে ব্লকেটটা এটা কিন্তু দেয় নাই। না দেওয়ার ফলে হলো কি, ইরান যখন হরমুজের পুরো কন্ট্রোল পেয়ে গেল যুদ্ধবিরতির সময়, তখন হঠাৎ করে ট্রাম্পকে তার উপদেষ্টারা বুদ্ধি দিল যে তুমি একটা ব্লকেট করো, কারণ ইরান তো এর থেকে বেনিফিট নিয়ে যাচ্ছে কিন্তু তুমি তো কিছু নিতে পারছো না, তো ইরানের বেনিফিটটাকে ডিনাই করতে হবে, তখন সেই ব্লকেটটা করলো। এই ব্লকেটের পরে যখন দেখলো যে সেটা তাতেও কোনো কাজ হচ্ছে না, কারণ সে কোস্টলাইন দিয়ে ইরানের সমস্ত তেল রপ্তানি করছে, তখন সে তার যে তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাকে আনলো। এই প্রথমবারের মতো আমি বলবো যে 1996 সালের পরে এই প্রথমবারের মতো 3টা এয়ারক্রাফট ক্যারিয়ারকে তারা এই ব্লকেটের জন্য এনেছে, কিন্তু তারপরও এটাতে কোনো কাজ হয়নি, কারণ চায়না যে পরিমাণ সাহায্য ইরানকে করেছে এই ব্লকেট এড়ানোর জন্য, বা কারণ এই ইরানের যে তেলের প্রধান ক্রেতা 90% তেল কিন্তু যায় চায়নাতে, সুতরাং চাইনিজ কোনো শিপকে ইন্টারডিক্ট করার ক্ষমতা বা তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা ইউএস এর নাই, বিকজ ইউএসএ কে এটা একটা স্পষ্ট তার রাজনৈতিক মহল থেকে, তার ইভেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে নো কেস চায়নার সাথে আমরা কোনো কনফ্লিক্ট এই মুহূর্তে যেতে পারি। তো এইরকম একটা অবস্থায় ট্রাম্পের আর অ্যাকচুয়ালি কি করণীয় আছে, তখন সে ভাবলো যে আমি তো আর কিছু করতে পারছি না, এখন আমি একটা অ্যাটেম্প নেই, সেটা হলো প্রজেক্ট ফ্রিডম, যেটা দিয়ে আমি স্কট করব। তো স্কট করার প্রথম দিনেই কিন্তু একটা চরম হুমকির সম্মুখীন হয়, যেটা হলো ইউএস শিপ 121, যাদেরকে উদ্দেশ্য করে এই আপনার আইআরজিসির সেই নেভাল উইং বলেছে যে তোমরা যদি স্ট্রেট অফ হরমুজ থেকে যদি না সরে যাও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে আমরা আক্রমণ করব। এরকম অবস্থায় কিন্তু তারা, আমি বলবো যে ওই দুটো মাত্র শিপ তারা বের করার চেষ্টা করেছিল, সম্ভবত তারা সাকসেসফুল হয়েছিল, এরপরে আর তারা এটাতে আগানোর সাহস পায় নাই, কারণ এই হরমুজের যে 21 মাইল জায়গা, এই জায়গাটি কিন্তু কমপ্লিটলি ইরানের নেভির ডোমিনেশনের মধ্যে, এবং যখন তারা এই ফ্রিডম প্রজেক্টের যখন প্রথম যে অপারেশনটা করতে যায়, ওই মুহূর্তে কিন্তু ইউএই তাদের আক্রমণের সম্মুখীন হয়, কারণ ইউএইর সাপোর্ট নিয়েই এই কাজগুলি করছিল। তো এটার পরে কিন্তু জিসিসি দেশগুলি কিন্তু খুব স্পষ্ট করে আমেরিকাকে বলেছে যে এই জায়গায় তুমি আর হাত দিবা না, এবং তুমি বরং সরে যাও, তুমি অন্য কোনো রাস্তা দেখো। তখন সে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের অজুহাত দিয়ে সে বললো যে এপিক ফ্রিডমও আমি প্রজেক্ট ফ্রিডম আমি বন্ধ করলাম, এখন আমরা একটা নতুন শান্তি প্রস্তাব পেয়েছি, আমরা এটার উপর কাজ করছি, আমরা শীঘ্রই আমরা হয়তো এটার একটা একটা সমঝোতায় পৌঁছাতে পারবো, সমাধানে আসবো, ধরনের সমঝোতা হতে পারে। এখন যে সমঝোতাটা হবে সেই সমঝোতাটা হবে ইরানের টার্মসে, যে ইরান জেসিপিও এগ্রিমেন্টের সময় যে সমস্ত ক্লজ ছিল সেই ক্লজগুলি কি এখন আর এটা প্রযোজ্য না, এবং তারা যেহেতু ইরান জানে যে হরমুজ তার নিয়ন্ত্রণে, এবং পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন, বিশেষ করে কিংডমস, তারা সবাই ভীত সন্ত্রস্ত, আমেরিকার কোনো যথেষ্ট তাদের এয়ার কাভার নাই, এয়ার ডিফেন্স কাভার নাই, সুতরাং তারা, আমি বলবো একটা খুব লোভনীয় একটা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সুতরাং যে কোনো ধরনের মিলিটারি এসকালেশন, ইরান আগেই বলেছে যদি ইরানের উপর এরপরে আক্রমণ করা হয় এবং ইরানের লিডারশিপের উপর যদি আক্রমণ করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো রাজা বা কোনো আমির বেঁচে থাকতে পারবে না। বলছে 6টা দেশের আমির এবং কিংস, তাদেরকে আমরা প্রথমে তাদের প্রাসাদ মানে টিকে থাকবে না জমির উপরে। এটার পরে মাটির সাথে মিশিয়ে দিবে, যেটা ট্রাম্পের ভাষায় আর কি। না, তারাও বলেছে যে এটা কারণ তোমাদের জায়গা ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল আমাদের উপর আক্রমণ চালাবে, আমি তো এটাকে মেনে নিতে পারি না, সুতরাং আমার টিকে থাকার জন্য আমার যা করা দরকার তাই করবো। এবং এটা আমেরিকানরা জানে যে গত 48 দিন পরে যখন তারা টের পেলো যে তাদের পক্ষে অ্যাকচুয়ালি ইনল্যান্ড অপারেশন, যেটা তারা তাদের ভাষা হলো বুটস অন দ্য গ্রাউন্ড করে অ্যাকচুয়ালি ইরানে তারা সুবিধা করতে পারবে না। ইরান এত বড় একটা দেশ, ইরাকের মতো দেশ প্রায় 6 লক্ষ
আমেরিকান ট্রুপসকে ব্যবহার করতে হয়েছে। আমেরিকান ট্রুপসই আছে 1.3 মিলিয়ন। তার মানে যদি আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও যাই, তারপরেও শুধুমাত্র আমেরিকার ফোর্স ইজ নট এনাফ। এক। দুই নম্বর হচ্ছে যে আমেরিকার এই যুদ্ধে ইউরোপ একেবারে সায় দেয় নাই। তারা তো রীতিমতো মানে বিরক্ত হয়ে পড়ে। কারণ এই যে পরিস্থিতি, আজকে যে অবস্থায় যদি হরমুজ খোলা হয়, এটা তো যুদ্ধের আগেই ছিল। তাহলে এই যুদ্ধটা করে সারা পৃথিবীকে এইভাবে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? তো এটার জন্য কিন্তু ট্রাম্প অলরেডি, আমি মনে হয় এটার জন্য দায়ী। বিশ্ববাসীর কাছে শেষ এটার জন্য করবেন সে প্লিজ। দায়ী। সুতরাং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছে কোনো না কোনো ভাবে একটা সম্মানজনক কোন চুক্তি দিয়ে যদি বের হওয়া যায়। এখন সেটা কি, সেটা আমরা এখন দেখার অপেক্ষায় আছি। কারণ আমেরিকাও বলেছে যে আমরা ইরানের কাছ থেকে একটা, ইরান বলেছে আমরা আমেরিকার কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছি এবং এই প্রস্তাব আমরা চেষ্টা করবো। আরেকটা জিনিস হলো, আপনি খেয়াল করে দেখেন, বিশ্বের অনেক নেতারাই কিন্তু এক্সপ্রেস করেছে যে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে রীতিমতো ইরান আমেরিকার নেতৃত্বকে অসম্মান করে আমেরিকাকে একটা অপমানজনক অবস্থায় ফেলে দিয়েছে। তার প্রথম এক্সাম্পল হলো সেকেন্ড রাউন্ড টকের সময়, যখন নাকি জেডি ভ্যান্স আসার কথা ছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে যে আমরা তাদের সাথে বলবো না, এবং সেই কথা বলে তার যে প্রস্তাব সেটা পাকিস্তানকে দিয়ে সে মস্কো চলে গেছে তার পুতিনের সাথে দেখা করতে। এই যে একটা মানে ডিনায়াল আর কি, আমেরিকার প্রতিনিধি দল আসবে, তাদের সাথে ইরান দেখা করতে প্রস্তুত নয়, রাজি নয়। সুতরাং এরকম একটা অবস্থায় আমেরিকার মান সম্মান একেবারে ধুলোয় মিশানো। আমেরিকা কূটনৈতিকভাবে এক কর্নার হয়ে গেছে সারা পৃথিবীর কাছে। সে এখন একটা, এবং এমনকি আমেরিকার যারা ট্রাম্পকে যারা ক্ষমতায় এনেছে, তাদের কথা হচ্ছে যে আমেরিকা হলো এমন একটা রাষ্ট্র যারা এই পৃথিবীর 38 মিলিয়ন মানুষকে হত্যার জন্য দায়ী, এবং এর অধিকাংশই হলো সিভিলিয়ান। তো এই দায়ভার নিয়ে আমেরিকা এখন সারা বিশ্বের কাছে প্রচারিত, এবং তাদের পরিচয় হলো তারা সাধারণ মানুষকে হত্যাকারী জাতি হিসাবে, হত্যাকারী নেশন হিসাবে পরিচিত। আমরা এইভাবে পরিচিত হতে চাই না। তো এইটার কারণে ট্রাম্প তার ইন্টারনালি, তার রাজনৈতিকভাবে অত্যন্ত চাপের মুখে, আন্তর্জাতিকভাবে সে একঘরে হয়ে গেছে, এবং এই মুহূর্তে ইরানের যে অবস্থান সারা পৃথিবীতে, এবং ইরান এটা ধরে রাখতে চাই, তাদের প্রতি অহেতুকে আক্রমণ করা হয়েছে এবং তাদের সাধারণ মানুষ মারা গেছে। তার প্রথম দিনে 148 জন শিশুকে হত্যা করে তারা কিন্তু এটা প্রমাণ করেছে যে তারা আসলে একটা কিলার নেশন। তো এই অবস্থায় ট্রাম্প এখন আছে, এবং এখন ট্রাম্পের জন্য যে কোনো ধরনের অফার ট্রাম্পের কাছে জন্য এটা একটা ফেস সেভিং একটা সলিউশন দরকার। এই জন্যই কিন্তু সে এই অবস্থায় আছে, এবং এটা অবশ্য আমি জানি এটা ইসরায়েল মেনে নিতে চায় না। ইসরায়েল কিন্তু সুযোগ খুঁজতে থাকবে আবারও ইরানের উপরে কোনোভাবে আক্রমণ করতে, এবং তাদের একটাই লক্ষ্য যে ইরানের যে ইউরেনিয়াম আছে এটাকে ধ্বংস করতে হবে। এই বলে আমি আপাতত এই জায়গায় আমি একটা দিই। জি, অসংখ্য